সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি একাডেমিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমাকে একটু ঝটপট বলে দাও তো যে তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো বলো। আমাকে একটু ঝটপট জানিয়ে দাও যে তোমরা সাউন্ড ক্লিয়ার পাচ্ছ কিনা। হ্যাঁ, তাহলে বুঝলাম মোটামুটি সবার কাছে সাউন্ড ক্লিয়ার। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ক্লাসের বাসার হোমওয়ার্ক, এটা তোমরা এখান থেকে দেখে নিও। আমরা রাদার আমাদের নতুন টপিকগুলো স্টার্ট করি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে কাজ করব সেট নিয়ে, ঠিক আছে? আমাদের আজকে নতুন একটা চ্যাপ্টার সেট শুরু হতে যাচ্ছে। তো প্রথমে আমাদের একটু জানতে হবে যে সেট বলতে আসলে কি বোঝায়। সেট মানে কি, দেখো এখানে যেটা লেখা, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। মানে ধরো তুমি হচ্ছে এখন ক্রিকেট খেলবা। ক্রিকেট খেলার ক্ষেত্রে তোমার কি কি উপকরণ লাগবে? তোমার ব্যাট লাগবে, তোমার বল লাগবে, তোমার স্টাম্পস লাগতে পারে, হেলমেট লাগতে পারে। তো এই সবগুলা উপাদানকে তুমি যদি একটি সুসজ্জিত আকারে লিখে লিখে প্রকাশ করো যে হ্যাঁ আমার ক্রিকেট খেলতে ব্যাট কমা বল কমা স্ট্যাম্পস হেলমেট এগুলো লাগবে, এই যে সুসজ্জিত ওয়েতে তুমি এক্সপ্রেস করলা, এটাকেই আমরা সেট বলে থাকি। তা এখন যেহেতু আমরা গণিতের ধারণায় সীমাবদ্ধ, গণিত সবসময় সংখ্যা নিয়ে ডিল করে, তো বেসিকলি সুসজ্জিতভাবে যখন আমরা কিছু সংখ্যার সমাবেশ ঘটাবো এটাকে আমরা সেট বলবো। এবং এখানে দেখো কি বলা হচ্ছে, যে সেটের উপাদানগুলোকে মূলত একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হয়। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। যে ধরো উদাহরণ, ধরো আমি তোমাকে বললাম যে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা সেট আকারে প্রকাশ করতে। তো তুমি কিভাবে লিখবা? 1 2 3 4 5। তারপর যদি এটাকে আমার সেট বানাতে হয় তাহলে সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই তো হয়ে গেল, খুবই সহজ। যে তোমাকে যেই পরিমাণ সংখ্যায় তোমাকে ইনক্লুড করতে বলা হোক না কেন, সেইগুলা সংখ্যা যদি তুমি কমা কমা দিয়ে প্রতিটা লিখে যাও, আর সামনে পিছে যদি তুমি দুইটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলে এটাই কিন্তু একটা সেটের রিপ্রেজেন্টেশন। গাণিতিকভাবে এটাকে সেট বলা হয়, ঠিক আছে? তাহলে বলো যে জিনিসটা বুঝলা কিনা। আদিব ভাইয়া কোথায়? আদিব ভাইয়া এখনো ঢাকার বাইরে গিয়ে আসে নাই। প্রবাবলি তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আদিব ভাই শুরু করবে, ঠিক আছে? সেটের সাথে সেকেন্ড ব্র্যাকেটের সম্পর্ক কি? সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে এটা তো আসলে সেট বুঝালো না। মানে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করো তাহলে তো এটা জাস্ট তুমি জাস্ট নর্মালি কয়েকটা সংখ্যা লিখলা, সেটা তো আর আলাদাভাবে সেট হিসেবে ব্যবহার করার কোনো ওয়ে নাই। সেকেন্ড ব্র্যাকেট আমরা সেটে ব্যবহার করতেছি কারণ পরবর্তী ক্লাসগুলোতে যখন সেটের বিভিন্ন অপারেশন তোমরা দেখবা, সেখানে সেটগুলোকে আলাদা আলাদা ভাবে কাজ করতে হয় এগুলোর উপরে, সেখানে সেকেন্ড ব্র্যাকেটটা দরকার হয়। আচ্ছা, তাহলে আমরা আগাই। এখন আমরা চলে আসি সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে, একটা হলো তালিকা পদ্ধতি, আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। দুইটার মধ্যে ডিফারেন্স কি? ধরো এই যে একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম, ধরো আমি তোমাকে বললাম যে 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিয়ে একটা সেট তৈরি করো তালিকা পদ্ধতিতে। তো তালিকা পদ্ধতির বৈশিষ্ট্যই হচ্ছে তোমাকে যেই সেটটা বানাতে বলবে তার উপকরণগুলোকে তুমি আলাদা আলাদা ভাবে লিখে তাদের মাঝখানে কমা বসাই দিবা, অনেকটা একটু আগে যেটা দেখছো এটার মতো। তো আমি যেটা বললাম 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা, তো আমি এটাকে লিখতে পারি এক তো মৌলিক সংখ্যা না, 2 3 5 7। দেখো এখানে আমি কি করলাম, সেটের অন্তর্ভুক্ত প্রতিটা উপাদানকে আলাদা আলাদা করে লিখলাম, তাদের মাঝখানে একটা কমা ব্যবহার করলাম, আর দুই পাশে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এই যে প্রতিটা উপাদানকে আলাদা আলাদা ভাবে দেখানো, এই পদ্ধতিকে আমরা বলি তালিকা পদ্ধতি, ঠিক আছে? অনেকটা তালিকার মতো করে তোমাকে দেখাতে হবে উপাদানকে। দ্বিতীয় যেটা, সেটা হলো সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। এখন এটার সাথে তালিকা পদ্ধতির ডিফারেন্স কি, বা কেনই বা আমরা এটা ব্যবহার করব? দেখো তোমাকে যদি কখনো বলে যে 1 থেকে 500 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত 5-এর গুণিতক যতগুলো সংখ্যা আছে সবগুলো আমাকে সেট আকারে লিখে দেখাও, তখন তুমি কি করবা?
যদি তুমি এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে যাও, তোমার কাছে কি কি আছে? তোমার কাছে আছে হচ্ছে 5-এর গুণিতক, যেহেতু 5, 10, 15, 20, 25, এভাবে যেতে 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 500। তাহলে ভিতরে আমার উপাদান কয়টা হইল? 500 ডিভাইডেড বাই 5, 100টা উপাদান। এখন তোমার কাছেও টাইম নাই, আমার কাছেও টাইম নাই পরীক্ষার হলে বসে বসে 100টা উপাদান ধরে ধরে লেখার। তো এই ঝামেলাটাকে কমানোর জন্য চলে এসেছে সেট গঠন পদ্ধতি। কিভাবে এটাকে ব্যবহার করে? যদি আমাকে বলা হয় যে 5 থেকে 500 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত 5-এর গুণিতকগুলোকে লিখো, তাহলে এখানে এই সেটের অন্তর্ভুক্ত প্রতিটা উপাদানকে আমরা একটা চলক দিয়ে রিপ্লেস করব, মানে একটা চলকের মাধ্যমে উপাদানগুলোকে প্রকাশ করব। ধরে নিচ্ছি সেই চলকটা হচ্ছে এক্স, ঠিক আছে, ধরে নিলাম। এখন এই চলকটার মাধ্যমে আমি সেটটাকে গঠন করব কিভাবে? অনেকটা এইভাবে। প্রথমে আমি বলে দিব যে এই এক্সটা আসলে কোন ধরনের সংখ্যা। তোমরাই বলো এই এক্সটা আসলে কোন ধরনের সংখ্যা। প্রতিটাই কিন্তু এক একটা স্বাভাবিক সংখ্যা। আমি এখানে বলবো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ওটাকে এইভাবে লিখতে হয়। তারপর একটা কোলন দিব। এই কোলনের একটা যৌক্তিকতা আছে, এটা একটু পরে বলতেছি। এক্স বিলং টু ন্যাচারাল নাম্বার, এটার মাধ্যমে আমি আমার ইনপুটগুলোর ধরন কিরকম হবে সেটা বলে নিলাম। তারপর আমি বলবো এমন ভাবে যাতে এরপর আমাকে সীমা বসাতে হবে যে এক্স হচ্ছে 5-এর গুণিতক, এক্স হলো 5 এর গুণিতক এবং 1 থেকে বড়, 500-র সমান বা তার চেয়ে ছোট। এই যে এইভাবে যে একটা সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করা, এটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলি। তাহলে এখন পুরো জিনিসটাকে আমরা একটু ব্রেকডাউন করি যে এর ভিতরে কি কি উপাদান আছে। প্রথমে দেখো, যখনই সেট গঠন পদ্ধতিতে তুমি জিনিসটাকে প্রকাশ করবা, তার প্রতিটা উপাদানকে একটা চলক এক্স, ওয়াই, এ বা বি কিছু একটা দ্বারা প্রতিস্থাপন করবা। করার পর সংখ্যাটা আসলে কি ধরনের সেটা ব্যাখ্যা করবা। যদি সবই স্বাভাবিক সংখ্যা হয় তো ন্যাচারাল নাম্বার, যদি সেখানে নেগেটিভ থাকে তাহলে হচ্ছে তোমার কি বলবো পূর্ণ সংখ্যা। এরকম একটা জিনিসকে ডিফাইন করে নিবা। এই যে কোলনটা, এই কোলনটাকে বলা হয় যেন। পুরো এক্সপ্রেশনটাকে যদি আমি পড়ি তাহলে এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা এমন যাতে এক্স 5-এর একটি গুণিতক হয় এবং এক্স 100 থেকে 500-র ভিতরে হয়। এই কোলনটা আসলে বোঝাচ্ছে এরূপ যেন। যাতে আমি এর পরে কন্ডিশনটা বসাতে পারি। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এক্স আমার 5-এর গুণিতক, যেটা আমাকে বের করতে বলা হয়েছে, এবং এক্স হচ্ছে 1 থেকে 500-র ভিতরে থাকা সংখ্যাগুলা। তাহলে কি হইলো? এক্স যেহেতু 5-এর গুণিতক, অবশ্যই তাকে এগুলার মধ্যেই হইতে হবে। আর যখনই আমি তার ভিতরে সীমা সেট করে দিচ্ছি, সে কিন্তু 1-এর থেকে বেড়ে 500-র থেকে আর বেশি বাড়তে পারবে না। সো আমার কিন্তু 500 পর্যন্ত 5-এর যতগুলো গুণিতক সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়ে গেল। তো এইভাবে কিন্তু তালিকা পদ্ধতি যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন সেটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমরা সেট গঠন পদ্ধতিকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর যদি আমার সেট অনেক ছোট হয়, সেটের উপাদানগুলো যদি কম হয়, সেই ক্ষেত্রে তোমরা তালিকা পদ্ধতিতে লিখলেই হবে। লিখেই তো দিলাম, এই কোলনের মানে হচ্ছে এরূপ যেন। ঠিক আছে? ই ই কোথায় দেখলা? ই তো নাই। আচ্ছা, সবগুলো আরেকবার রিপিট করি। ঠিক আছে, তাহলে ধরো তালিকা পদ্ধতিটা বলি। তালিকা পদ্ধতি হচ্ছে সেটের অন্তর্গত প্রতিটা পদকে তুমি যদি আলাদা আলাদাভাবে দেখিয়ে কমা দ্বারা ভিন্ন করে দাও, তাহলে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। মোট কথা সবগুলো উপাদানই তোমাকে এখানে দেখাতে হবে। গেল। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যখন আমার একটা সেটের ভিতরে উপাদান সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন সেগুলোকে তো এভাবে দেখিয়ে দেখিয়ে লেখাটা একটু বিরক্তিকর এবং একটু টাইম কনজিউমিং। তো এই প্যারাটা এড়ানোর জন্য আমরা যেটা করি যে পুরা সবগুলো উপাদানকে একটা চলক এক্স দ্বারা প্রতিস্থাপন করে দেই।
করার পর আমরা সেটাকে এইভাবে প্রকাশ করি। তো এক্স স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, সেটা আমি কোলনের বাম পাশে দেখাই, আর ডান পাশে দেখাতে হবে যে এক্স আসলে কি টাইপের সংখ্যা, যেটা আমি এখানে বলেছি এক্স হলো 5-এর গুণিতক, এটা হচ্ছে এক্স এর ধরন। আর তারপর তার ভিতরে একটা সীমা বসাই দিই যে হ্যাঁ এক্স হচ্ছে আমার 1 থেকে বড় কিন্তু 500 থেকে ছোট। এই শর্তটা আরোপ করার মাধ্যমে কিন্তু আমি 1 থেকে 500-র ভিতরে যতগুলো 5-এর গুণিতক সংখ্যা আছে সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এটাই আর কি। স্পেশাল ওয়ার্ডস এর ব্যাখ্যা আমি একটু পরে বলতেছি, আছে সামনে, ঠিক আছে? ওটা ই না, এটা এপসাইলন। এপসাইলন বলতে বোঝায় হচ্ছে অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি, ওকে। আচ্ছা তাহলে আমরা আগাই। ওকে, মোটামুটি বোঝা গেল। এখন আমরা চলে আসি কিছু স্পেশাল সেট নিয়ে। দেখো গণিতে তো আমরা নানাভাবে সেট গঠন করতে পারি, কিন্তু 4টা ডিফল্ট সেট আছে যেটাকে 4টা বিশেষ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে সেই 4টা বিশেষ সেট, যাদের প্রত্যেকটার এক একটা স্পেশাল চিহ্ন আছে, যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রতিটাকে আমরা একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যাগুলো খুবই সহজ। এই যে এন, এই এনটা মানে কি? এন মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে সে নির্দেশ করে। তার মানে এই এন যদি একটা সেট হয়, তার ভিতরে সকল উপাদানগুলো কি হবে? সকল উপাদান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো এর ভিতরে কি থাকতে পারে? এর ভিতরে হচ্ছে আমাদের সবল ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে 1 থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত। এটা কিন্তু একটা অসীম সেট, মানে এর উপাদান সংখ্যা হচ্ছে অসীম, ঠিক আছে? এটা গেল। এরপর আসে হচ্ছে জেড। জেড দ্বারা কি বোঝায়? জেড দ্বারা বোঝায় এমন একটা সেট যার ভিতরে সকল পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত। এখন সকল পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? সকল পূর্ণ সংখ্যা মানে এর ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন থাকবে, ঠিক তেমনি ঋণাত্মক পূর্ণ সংখ্যাও কিন্তু থাকবে। মানে এটা কিন্তু আর স্বাভাবিক সংখ্যার মতো শুধু ধনাত্মক সংখ্যার ভিতরে ইনক্লুডেড না, এটা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকেও নির্দেশ করবে, ঠিক আছে? তো এটার আবার দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এর ধনাত্মক যে পার্টটা, সেটাকে জেড প্লাস দ্বারা কখনো কখনো প্রকাশ করা হয়, আর এর ঋণাত্মক যে পূর্ণ সংখ্যার পার্ট, সেটাকে আবার কখনো কখনো জেড মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। সচরাচর তোমাদের ক্লাসে এটা করা হবে না, বাট বড় ক্লাসে হচ্ছে প্রায় এই নোটেশনগুলো ব্যবহার করে আর কি। তো এর ভিতরে কি কি উপাদান পড়তেছে, যেমন হচ্ছে এই যে -9, -3 ঋণাত্মক যেগুলা, তারপর 4, 5 এগুলো আর কি। এরপর আমরা আসি কিউ। কিউ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সকল মূলদ সংখ্যার সেটের প্রতিনিধিত্ব করে। এর ভিতরে পড়তেছে সকল মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ এর মান 0-র সমান হবে না। কিউ এর মান কেন 0-র সমান হবে না? যেহেতু মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিউ এর মান যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই যে ভগ্নাংশটা সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? তো মূলদ সংখ্যার যে সেট, সেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এর ভিতরে এটাও পড়বে, আবার এর ভিতরে এইটাও পড়বে, পাশাপাশি ভগ্নাংশও থাকবে। এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা ছিল। এটা ছিল শুধু পজিটিভ পূর্ণ সংখ্যা, এটা পজিটিভ আর নেগেটিভ দুইটাই পূর্ণ সংখ্যা, আর এখানে পূর্ণ সংখ্যার পাশাপাশি যতগুলা মূলদ ভগ্নাংশ আছে সবগুলোর ভিতরে থাকবে। তো এটার এক্সাম্পল কি দেখো, এই যে 13/9 বা -6/7, 1.2, -3, 4 পূর্ণ সংখ্যাও কিন্তু এর ভিতরে আছে। এখানেও ওই যে আগের মতো ধনাত্মক পার্টকে মাঝে মধ্যে কিউ প্লাস, ঋণাত্মক মূলদ সংখ্যার পার্টকে মাঝে মধ্যে কিউ মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই আর তারপর হচ্ছে আর। আর কি? আর হচ্ছে সকল বাস্তব সংখ্যা, মানে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ, যা যা আছে সবগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে আমাদের আর বা বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে? এই যে এখানে বলাই আছে এই সেটে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব ধরনের কিছুই অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4টা স্পেশাল সেট, যেটা গণিতে আমরা এই 4টা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি আর কি।
এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ একদম মরার আগ পর্যন্ত এই 4টা সেট কিন্তু তোমাদের লাগবে। আর তাহলে সার্বজনীন, হ্যাঁ আর হচ্ছে সার্বজনীন। পি ইকুয়াল টু 0 হলে কি হবে? সমস্যা নাই তো, 0 তো ইনক্লুডেড থাকবেই। 0 কি তোমার পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। 0 হচ্ছে তোমার এন এর ভিতরে থাকবে না, জেড কিউ আর সবগুলোর ভিতরে কিন্তু থাকবে। আচ্ছা, ওকে। মূলদ সংখ্যা কি? এই তোমরা এটা ছোটবেলায় পড়ে আসো নাই? তোমাদের 6-7 তো এটা পড়ানোর কথা। তাছাড়াও যদি নাও পড়ায় থাকে, আমি তো লিটারালি বলেই দিলাম, মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ দিয়ে প্রকাশ করে। দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, এই যে এক্সাম্পল 13/9, 13/6/7। কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র কিউ এর মানটা 0 হওয়া যাবে না। এই আর কে সবসময় ব্যবহার করা যায় না, কারণ আর হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, এর ভিতরে সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত। কিন্তু যখন তোমরা এটা তোমাদের ক্লাসে হয়তো এত মানে মানে এত বেশি ব্যবহার হয়তো সেটের দেখানো হবে না, বাট কোনো কোনো সময় যখন তুমি বিশেষ কোনো উপাদানগুলো নিয়ে কাজ করতে যাও, তখন যদি তুমি সার্বজনীন আর কে নিয়ে আসো, তাহলে কিন্তু জিনিসটা অনেক গজামিল হয়ে যাবে। এটা এখন হয়তো তোমরা বুঝবা না, সামনে বুঝবা আর কি। এজন্য সব জায়গায় আর ব্যবহার করা যায় না, এই জন্যই আমরা আর থেকে এগুলা খণ্ডাংশ করে নিছি আর কি। ঠিক আছে? আচ্ছা, -3 কিভাবে মূলদ? এই যে -3/1 এইভাবে মূলদ। কিউ আর আর এর মধ্যে পার্থক্য কি? আর এর ভিতরে এগুলাও থাকবে, √2, যেটাকে তুমি কোনো নির্দিষ্ট ভগ্নাংশ দিয়ে প্রকাশ করতে পারবা না, মানে মূলদ আকারে প্রকাশ করতে পারবা না। দেখো তো, √2 কে যদি তুমি p/q আকারে প্রকাশ করতে যাও, কোনো পূর্ণ সংখ্যাকে এখানে আনা যায়? কোনো পূর্ণ সংখ্যা কিন্তু তুমি আনতে পারবা না। √2/1 এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু দশমিক সংখ্যা। ঠিক আছে? এই আচ্ছা, তাহলে আমরা আগেই এই যে এখন আমরা একটু প্র্যাকটিস করবো, আশা করি প্র্যাকটিস করলে তোমাদের থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট লেখো। এত খুবই ইজি। তো কি কি মৌলিক সংখ্যা আছে আমাদের? প্রথমে আগে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, কারণ আমাকে সেট লিখতে বলছে। প্রথমটা হলো 2, তারপর 3, তারপর 5, 7, 11, 13, 17, শেষ। এই তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট কিন্তু হয়ে গেল। এইটাতে কারো সমস্যা আছে বলে আমার মনে হয় না। সাবাস, অনেকে অ্যান্সারও দিয়ে দিচ্ছে, সুন্দর, রাইট। ও 19 আছে, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। আমি 19 লিখতে ভুলে গেছি। সেরা, তোমরাই সেরা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই যে 300 থেকে 400-র মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট লেখো। এটা তো একদম পানিভাত অঙ্ক। তো ধরো আমি আমার ইচ্ছা মতো 4টা সংখ্যা সেট করলাম যেটা 3 দ্বারা বিভাজ্য। কাছাকাছি সেট করি, 303 আছে, 306 আছে, 309 আছে, 312 আছে। তোমরা চাইলে তোমাদের মতো ইচ্ছা মতো যে কোনো 4টা সংখ্যা নিতে পারো যেটা 3 দ্বারা বিভাজ্য। তো ঠিক আছে, এটাকে সেট আকারে লিখলে কেমন হয়? 303, 306, 309, 312, শেষ। পানিভাত। হ্যাঁ, সাবাস। সেট এর ফর্মুলা বুঝিনি। সেটের ফর্মুলা আবার কি? তুমি কি সেট গঠন পদ্ধতির কথা বলছো না কি বলছো? সেটের ফর্মুলা কি আবার? সেটার তো কোনো ফর্মুলা নাই। ওকে, আচ্ছা, নেক্সট। এই যে আসলে হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি 3, 6, 9, 12, 15, 18 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। প্রথমে আমাকে দেখতে হবে, যেহেতু সেট গঠন পদ্ধতির মেনশন করা হয়েছে এখানে, আমাকে একটা সাধারণ সূত্র নিয়ে আসতে হবে। প্রথমে আমরা দেখি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমার কি কি লাগবে। প্রথমে এদিকে তাকাও, যতগুলো সংখ্যা আছে সবগুলাই কিন্তু স্বাভাবিক সংখ্যা, এটা অ্যাটলিস্ট আমরা শিওর। সো পুরাটাকে যদি আমি
একটা চলক দ্বারা প্রতিস্থাপন করি, ধরি এক্স, তাহলে সবগুলাই আমার স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন আমার এগুলো কি টাইপের সংখ্যা এগুলো নিয়ে একটু ব্যাখ্যা করতে হবে। দেখো, প্রতিটা উপাদানকে যদি আমি একটু দেখি, 3 ইন্টু 1 হয় 3, 3 ইন্টু 2 6, 3 ইন্টু 3 9, 3 ইন্টু 4 12, কোন পর্যন্ত গেছে? 18 পর্যন্ত। 3 ইন্টু 5 15, আর 3 ইন্টু 6 18। তো আমাদের সেটের ভিতরে এই 6টা উপাদানই তো ছিল, রাইট? এখন দেখো, সবাই কি 3-এর গুণিতক না? এরা সবাই কি 3-এর গুণিতক না? এটা নিয়েও কারো সন্দেহ থাকার কথা না, সবাই কিন্তু এখানে 3-এর গুণিতক। এখন 3-এর গুণিতক ঠিক আছে, আমি তো আর অসীম পর্যন্ত 3-এর সবগুলো গুণিতক নিব না, লিমিট আছে। লিমিটটা কি? আমাকে 3 থেকে 18 পর্যন্ত থাকতে হবে, এর বাইরে আমি যাইতে পারবো না। তো তার মানে সীমাটা কি? সীমা হচ্ছে 3 থেকে শুরু করে 18 পর্যন্ত, ঠিক আছে? তো এই কয়টা জিনিস আসলে আমার লাগবে সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য। তাহলে ঠিক আছে, এই কয়টা জিনিস আমাদের দরকার, আমরা পেয়ে গেছি। এইটা একটা, এইটা একটা, আর হচ্ছে এইটা একটা। এখন হচ্ছে সেট গঠন পদ্ধতিতে লেখার পালা। তো সেট গঠন পদ্ধতিতে লিখলে এখন জিনিসটা কি হবে? জিনিসটা হবে অনেকটা এরকম, এ ইকুয়াল টু সেট, যেহেতু দ্বিতীয় বন্ধনী দিতে হবে, প্রথমে আমরা কি দেখছি? এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, তো এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তারপর একটা কোলন দিতে হবে, কোলনের মানে হচ্ছে এরূপ যেন। এরপর আমাকে শর্তটা বসাতে হবে, এক্স আসলে কি? এক্স হচ্ছে 3-এর গুণিতক, এক্স হলো 3 এর গুণিতক। এবং এখনো কিন্তু শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সীমা দেওয়া আছে, ওই সীমাটাকেও কিন্তু আমাকে লিখতে হবে। এক্স এর সীমা কতটুকু? এক্স এর সীমা হচ্ছে 3 থেকে 18-র ভিতরে। এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তো আমরা আসলে এখানে কি শিখলাম? আমরা আসলে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, প্রশ্ন কিন্তু এমন ভাবেও হতে পারে যে তোমাকে হয়তো একটা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, সেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, আর তোমাদেরকে এই তালিকা পদ্ধতি থেকেই সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে বলবে। তো সেই ক্ষেত্রে কি কি জিনিস আমাদের আগে বের করে নিতে হবে? প্রথমে দেখতে হবে যে আমরা প্রতিস্থাপন তো করবই, চলক দিয়ে তো প্রতিস্থাপন করবই। প্রথমে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো কিরকম। এখানে আমি যেমন দেখতেছি সংখ্যাগুলো সবগুলাই হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাই তারা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত আমি বলে দিলাম। যদি এখানে কোনো ঋণাত্মক সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমি আর এই এনটাকে ব্যবহার করতে পারতাম না, তখন কিন্তু আমাকে এখানে জেড লিখতে হইতো। জেড কেন লিখতে হইতো? কারণ জেড হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক সবগুলো সংখ্যার সেট। আচ্ছা, গেল। এরপর আমি দেখব যে সংখ্যাগুলো আসলে কি সম্পর্ক মেনে আগায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে প্রতিটা সংখ্যাই হচ্ছে এক একটা 3-এর গুণিতক, সো 3-এর গুণিতক। আর তারপর আমরা দেখব যে তাদের মধ্যে কোনো সীমা আছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার 3 থেকে শুরু হচ্ছে, 18-র বেশি সে যাইতে পারবে না, 18 পর্যন্তই সে যাইতে পারবে। তার মানে আমার সীমা কি? আমার সীমা হচ্ছে 3 থেকে শুরু করে 18 পর্যন্ত। এই 3টা ইনফরমেশন যখন তুমি বের করে ফেলবা, তারপর কিন্তু তোমার জন্য সেট গঠন পদ্ধতি তৈরি করা পারিভাব, যে হ্যাঁ, এক্স স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, এরূপ যেন এক্স হলো 3-এর গুণিতক, এবং তারপর সীমাটা বসায় দিবা এক্স এর মান 3 থেকে 18-র মধ্যে। এই যে কাউসার ভাইয়া, সেট গঠন পদ্ধতি কিন্তু একদম ম্যাথ করেই বুঝাই দিলাম। বাম পাশে এক্স হাইফেন এক্স লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে। এটা হচ্ছে জেনারেল ওয়ে আর কি, অনেকে এইভাবে লেখে, বেশিরভাগ সময় মানুষ এইভাবেই লেখে।
বা মাঝে মধ্যে এভাবেও লেখা যায় যে তুমি হয়তো ওই জিনিসটাকে এই পাশে না লিখে এই যে এইটাকে এখানে না লিখে ওই পাশে লিখতে যাচ্ছ, সেটাও করতে পারো। এটাও করা যায়। এক্স হলো 3 গুণিতক এবং 3 থেকে 18 পর্যন্ত। এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তোমার যদি মন চায় যে তুমি এইটাকে এই পাশে লিখবা না, কোলনের ডানে নিয়ে যাবা, সেটাও তুমি করতে পারো, সমস্যা হবে না। আর কখন ব্যবহার করব? আর চাইলে আর তোমরা ব্যবহার করবা, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে। তুমি যদি এখানে আর ব্যবহার করো, তাহলে আর লেখার উদ্দেশ্যই হচ্ছে তোমার সেটের ভিতরে এমন কিছু আছে যেটা হচ্ছে তোমার মানে এন বা জেড বা কিউ কোনোটার ভিতরে ফেলানো যাচ্ছে না, সেটাকে আর এর ভিতরেই ফেলাতে হবে। এই ধরনের কেস থাকলে আমরা সচরাচর আর লিখি। বাট এখানে আসলে আর লেখার কোনো কারণ নাই, কারণ আমি এখানে দেখতে সবগুলোই আমার স্বাভাবিক সংখ্যা দিয়েই প্রকাশ করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এন লেখাটাই হচ্ছে বেটার। কিন্তু যদি এমন কিছু থাকে যে যেটা তুমি স্বাভাবিক সংখ্যা বা জেড বা কিউ কোনোটার ভিতরেই ফেলাতে পারতেছো না, সেই ক্ষেত্রে অবশ্যই আর ব্যবহার করতে হবে তখন। এ মানে কি? এ হচ্ছে সেটের নাম আর কি, এই যে প্রশ্নতে দিয়ে রাখছে, আর কিছু না। এপসাইলন, এপসাইলন মানে হচ্ছে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্তি। এপসাইলন এটা ই না, এক্স স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্তি, এটা বোঝানোর জন্য এপসাইলন ব্যবহার করা হয়, একটু আগেই তো লিখলাম। এক্স ওয়াই জেড হচ্ছে চলক, এটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো। আমি এখানে এক্স লিখছি, তোমাকে এক্স নিতে হবে ব্যাপারটা এরকম না, তুমি ওয়াই নিতে পারো, জেড নিতে পারো, যেটা তোমার ইচ্ছা। সেটার বাংলা সেটি, আর কিছু না। ইম্পর্টেন্স অফ ম্যাথ সেট ইন আওয়ার লাইফ, এটা ম্যাট্রিক্সে কাজে লাগে। ম্যাট্রিক্স তো তোমাদের এই ক্লাসে নাই, মানে এটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে ম্যাট্রিক্সে। যেহেতু এই ক্লাসে নাই, সো হচ্ছে তোমাদের মানে চাইলে তোমরা নেট ঘেটে দেখতে পারো, কিন্তু এটা আসলে ম্যাট্রিক্স আর নির্ণায়কে বেশি কাজে লাগে, যেটা তোমাদের এই ক্লাসে নেই। এটা পাবা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে, এখন পাবা না। ওকে, তাহলে আমরা আগাই। এই যে এবার হচ্ছে উল্টা একটা ম্যাথ, যে আমার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, সেইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো দেখি এটা কিভাবে করতে পারি। ওই যে বলছিলা যে এক্স এর পরেই কোলন দেওয়া যাবে কিনা, হ্যাঁ দেওয়া যাবে, এই যে এখানেই লেখা আছে, যেকোনো একভাবে লিখতেই হয়, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে কি বলতেছে? এখানে বলতেছে এক্স জানো এক্স 24-এর গুণনীয়ক। তো এক্স হচ্ছে 24-এর গুণনীয়ক, তো দেখি 24-এর গুণনীয়ক কি আছে। 24-এর গুণনীয়ক কারা? 24-এর গুণনীয়ক হচ্ছে 24 নিজেই, তারপর হচ্ছে 12 একটা গুণনীয়ক, তারপর আর কে আছে? 6 আছে, আচ্ছা 8ও তো আছে, হ্যাঁ 8 আছে, তারপর 6 আছে, এরপর 4 আছে, 3 আছে, 2 আছে, আর 1 আছে। এরাই তো 24-এর গুণনীয়ক, নাকি নাকি আমি কিছু মিস করলাম? দেখো তো, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে, রাইট। তো এরা যেহেতু 24-এর গুণনীয়ক, আমি কিন্তু এই যে সেট গঠন পদ্ধতি থেকে আসলে বের করে ফেললাম অলরেডি যে আমার তালিকা পদ্ধতিতে লিখতে গেলে কি কি উপাদান দিয়ে লিখতে হবে, সেটা কিন্তু আমি আগে ভাগে বের করে রাখলাম। এখন কি করবা? এখন শুধুমাত্র তালিকা পদ্ধতিতে লিখবা, শেষ। তো এই সেটের নাম যেহেতু প্রশ্নে বলা বি, তাই আমি লিখি বি। কি কি লেখা যায়, কি কি পাইছি আমরা? গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24, শেষ। এই তো তালিকা পদ্ধতি হয়ে গেল। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেকে রাইট অ্যান্সার দিয়েও ফেলেছো, সেরা, সুন্দর। আচ্ছা, এখন তাহলে আমরা 2টা প্রশ্ন কিন্তু দেখলাম। তো পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে তোমার তালিকা পদ্ধতিতে একটা সেট দেওয়া থাকবে, সেটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হইতে পারে, অথবা সেট গঠন পদ্ধতিতে একটা প্রশ্ন একটা সেট দেওয়া থাকবে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে লিখতে হতে পারে। সো দুটোই কিন্তু প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আশা করি এটা বোঝা গেল।
দেন আমরা চলে আসি তোমাদের প্রথম কুইজে। ঝটপট অ্যান্সার করে ফেলো সবাই। আচ্ছা, ওকে, টাইমস আপ। আচ্ছা, একজন বলতেছো ভুল করে ফেলছি। হ্যাঁ, ভুল যখন করে মানুষ ভুল করেই করে, কিন্তু সমস্যা হচ্ছে যদি এই জিনিসটা তুমি টিচারকে বলো তাহলে কিন্তু লাভ নেই। ইভেন এখানে আমাকে বলেও লাভ নেই, যেটা অ্যান্সার করে ফেলছো ওটা কিন্তু শেষ। ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, এক্স এক্স কোলন এক্স কেন লেখা লাগবে? কেন লেখা লাগবে? কারণ এটা হচ্ছে নিয়ম। কোলন ব্যবহার না করলে তুমি সেট গঠন পদ্ধতি প্রকাশ এটা হইল না। সেট গঠন পদ্ধতির নিয়মই হচ্ছে এটা। ঠিক আছে, এই জন্য কোলন ইউজ করতে হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার কি দেখি। যেহেতু মৌলিক সংখ্যা বলতেছে এবং 11 পর্যন্ত মৌলিক সংখ্যা বলতেছে, তো 11 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? 2, 3, 5, 7, 11। এই তো, এটাই তো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে কয়টা উপাদান আছে এখানে? আছে হচ্ছে 5টা। তো সঠিক অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এই হচ্ছে আনসার। ওকে, তাহলে সামনে আগানো যাক। এইবার আমরা আসি সেটের কিছু প্রকারভেদে। দেখো, দুই ধরনের সেট পাওয়া যায়, একটা হলো সসীম সেট, আরেকটা হলো অসীম সেট। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সসীম সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে সসীম, মানে তুমি গুণে সেটাকে শেষ করতে পারবা। অসীম সেটের মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে অসীম, মানে এটা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি, এই যে একটু আগে যে কুইজটা আমরা সলভ করলাম, যদি আমি তোমাদেরকে বলি যে 20 পর্যন্ত উপাদান, 20 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা দিয়ে একটা সেট তৈরি করো, জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এইটা হবে আমাদের সেট। এখন খেয়াল করে দেখো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই সেটের উপাদান সংখ্যা কত, তুমি এখানে দেখেই বলে দিতে পারতেছো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে উপাদান সংখ্যা হচ্ছে 8টা। এখন 8 কি একটা সসীম সংখ্যা? তার মানে আমি গুণে আসলে এখানে উপাদান সংখ্যা কিন্তু বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, এই যে যেই সেটের উপাদান সংখ্যা তুমি আসলে গুণে শেষ করতে পারবা, এই ধরনের সেটকে আমরা বলি সসীম সেট। এর বিপরীতে আছে অসীম সেট। অসীম সেট কি? ধরো এখন আমি তোমাকে বললাম যে তুমি আমাকে এমন একটা সেট লিখে দেখাও যেটা হচ্ছে 5 থেকে শুরু করে পরবর্তী সকল স্বাভাবিক সংখ্যা দিয়ে গঠিত। তখন তুমি কি করবা? তখন ধরো তুমি তালিকা পদ্ধতিতে লিখতে যাবা, মানে যদি একটু বোকা টাইপের হও তাহলে তালিকা পদ্ধতিতে লিখতে যাবা। 5, আমি বলছি কিন্তু 5 থেকে সকল স্বাভাবিক সংখ্যা, 5, 6, 7, 8, 9, 10 এমনি যাবা। কোন একটা কালে তুমি এরকম কোথাও এসে পৌঁছাইতে পারো, তারপরও তোমার সেট শেষ হবে না। আরো কোন একটা কালে দেখবা তুমি 10⁻34 চলে যাচ্ছ, তাও তোমার সেট শেষ হবে না। এমনি কিন্তু তোমার সেট চলতেই থাকবে একদম ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। তো ঠিক আছে, ধরে নিলাম তুমি অসীম পর্যন্ত সেট লিখছো, ধরে নিলাম, কেউ লিখতে পারবে না যদিও। কিন্তু তারপরে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া এখানে কয়টা উপাদান আছে, তুমি কি আসলে গুণে এক্সাক্ট নাম্বারটা বলতে পারবা যে এখানে কয়টা উপাদান আছে?
এইটা কিন্তু বলা সম্ভব না, কারণ তুমি আসলে সেটটা কোথায় গিয়ে শেষ করবা এটা নিয়ে আসলে কারোরই আইডিয়া নেই, তোমারও আইডিয়া নেই, আমারও আইডিয়া নেই। তো এই যে এই ধরনের সেটগুলা যেখানে উপাদান সংখ্যা কখনো গুণে শেষ করা যায় না, অর্থাৎ উপাদান সংখ্যা যেখানে অসীম, উপাদান সংখ্যা অসীম, এই ধরনের সেটগুলোকে আমরা বলি অসীম সেট। তো তোমাদের এবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, অসীম সেট নিয়ে অনেক বড় বড় ম্যাথ আছে, কিন্তু সেটা তোমাদের এই ক্লাসে নাই, সেটা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হবে। আপাতত তোমরা যে যে অপারেশনগুলো সেটের করবা সেগুলো সসীম সেটের ভিতরে সীমাবদ্ধ, ঠিক আছে? এই 10 to the power 34 means 1 আনডেসিলিয়ন। সেরা নাবিল, তুমি যে ব্যাপারটা জানো, খুশি হইলাম শুনে। ইনফিনিটি -4 পর্যন্ত উপাদান, নাইস। ইনফিনিটি আসলে কোন পর্যন্ত যায় এটা কিন্তু আসলে তোমারও আইডিয়া নেই, আমারও আইডিয়া নেই, কারো আইডিয়া নেই। সো ইনফিনিটি জিনিসটা আসলে কোনো সংখ্যা কিন্তু হইল না, এটা একটা ধারণার মতো, এটাকে হচ্ছে উপাদান সংখ্যা হিসেবে লেখার কোনো উপায় নেই, ঠিক আছে? ঠিক আছে, গেল। চলো আমরা এবার সামনে আগাই। আরেকটা ধরনের সেট যেটা হলো ফাঁকা সেট, এমন একটা সেট যেখানে কোনো উপাদান নাই। কিরকম? ধরো আমি তোমাকে বললাম এমন একটা সেট গঠন করো যার উপাদান সংখ্যা 1 থেকে, আচ্ছা এমন একটা সেট গঠন করো যেটা হচ্ছে 1 থেকে 2 এর ভেতরে স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠিত। ধরো এরকম আমি তোমাকে বললাম যে এই 1 থেকে 2 এর মধ্যে যেই যেই স্বাভাবিক সংখ্যাগুলো আছে বা ন্যাচারাল নাম্বার যেগুলো আছে এগুলাকে নিয়ে সেট গঠন করো। এখন তুমি যখন এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে যাবা তুমি আসলে কি পাবা? ধরো এই জিনিসটাকে আমি তালিকা পদ্ধতিতে লিখতেছি যে 1 থেকে 2 এর ভিতরে কি কি স্বাভাবিক সংখ্যা আছে, কি পাবো? কিছু কি পাওয়া যাবে? আমি কিন্তু 1 আর 2 ইকুয়াল দেই নাই, সো 1 আর 2 কিন্তু থাকবে না। কোনো কি উপাদান পাওয়া যাবে? এখানে কিন্তু কোনো উপাদান পাওয়া যাবে না। এই যে এমন একটা সেট যেখানে কোনো উপাদান নাই, এই ধরনের সেটকে আমরা আসলে বলি ফাঁকা সেট বা এমটি সেট। তো এই ফাঁকা সেটকে প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তুমি শুধু দুইটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখাই দিবা, ভিতরে কিছু লেখার দরকার নাই, এটা লিখলে বোঝা যায় যে হ্যাঁ আমার যে সেটটা এখানে আছে এটা হচ্ছে একটা ফাঁকা সেট, এইভাবেও লিখতে পারো। অথবা ফাঁকা সেটের আরেকটা সংকেত আছে, সেটা হচ্ছে এরকম, এটা দিয়েও কিন্তু ফাঁকা সেট বোঝায়। কিন্তু সতর্ক থাকতে হবে, যদি তুমি এই সংকেতটা ব্যবহার করো এর আশেপাশে কিন্তু কোনো দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা যাবে না। এই ভুলটা অনেকে করে, তারা হচ্ছে এই যে এই সংকেতটা ব্যবহার করে দুই পাশে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেয়, এটা কিন্তু ভুল। যদি তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করো তাহলে শুধু বন্ধনী দিয়ে দিবা, আর যদি তোমার সংকেত দিয়ে প্রকাশ করতে হয় তাহলে শুধু সংকেত ব্যবহার করবা, সেখানে কোনো বন্ধনী ব্যবহার করার দরকার নাই। ওকে, আচ্ছা, আশা করি এটা বোঝা গেল, রাইট? ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বলছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু দশমিক পড়ে না, শুধু স্বাভাবিক সংখ্যা। ওকে, চলো এবার আমরা আসি আরেকটা সেট নিয়ে, যেটা হলো উপসেট। দেখি উপসেট কি বলতেছে। কোন সেটের উপাদান থেকে কয়েকটি উপাদান নিয়ে যদি কোনো সেট গঠন করা হয় তাহলে সেটা হচ্ছে প্রদত্ত সেটের একটা উপসেট, এবং ফাঁকা সেটও সেই সেটের উপসেট হিসেবে গণ্য হবে। তো আমরা একটু দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। ধরো আমি একটা সেট লিখলাম 1 2 3, ধরো এটা হচ্ছে আমার প্রদত্ত একটা সেট। এখন সংজ্ঞা আমাকে কি বলতেছে? সংজ্ঞা আমাকে বলতেছে যে কোন সেটের উপাদান থেকে কয়েকটা উপাদান নিয়ে। তো এখানে আমি কয়ভাবে উপাদান নির্বাচন করতে পারি? আমি ধরো একটা একটা করে উপাদান নিতে পারি, আমি কিন্তু চাইলে 2টা করে উপাদান নিতে পারি, কিংবা সর্বোচ্চ আমি কিন্তু 3টা উপাদানই নিতে পারি, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা উপাদান নিলাম, ধরো আমি এখান থেকে 1 নিচ্ছি। তো ওই শুধুমাত্র 1 দিয়ে যদি আমি কোনো সেট গঠন করি সেটা হচ্ছে আমার এই সেটের একটা উপসেট। অথবা আমি 2 নিতে পারি, শুধু 2 নিয়েও যদি আমি কোনো সেট গঠন করি সেটাও কিন্তু আমার এই প্রদত্ত সেটের একটা উপসেট হবে। একইভাবে 3ও একটা উপসেট। এটা গেল একটা একটা করে নিয়ে।
এখন যদি আমি দুইটা দুইটা করে নিই, ধরো আমি 1 2 কে নিলাম, তাও কিন্তু সেটা একটা উপসেট হবে 1 2। আবার আমার যদি মন চায় তো আমি 2 3 ও নিতে পারি, 2 3, অথবা 1 3 ও কিন্তু নেওয়া যায়, 1 3। ঠিক আছে, দুইটা দুইটা করে নিলেও কিন্তু দেখো এই তিনটার থেকে দুইটা করে উপাদান নিয়ে আমরা সেট গঠন করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু এই সেটগুলো আমার এই প্রদত্ত সেটের উপসেট হবে। ফাইনালি আমি কিন্তু 3টা উপাদানও নিতে পারি। 3টা উপাদান নিলে কি হয়, 3টা উপাদান নিলে যেটা হয় যে আমার দুইটা সেট একই রকম হয়ে যায়। এবং সবসময় মনে রাখবা যে কোনো সেট সেই সেটেরই কিন্তু একটা উপাদান। ঠিক আছে, কোনো একটা প্রদত্ত সেট সেই সেটেরই একটি উপাদান। এর আবার একটা বিশেষ নাম আছে যেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, আমরা একটা করে উপাদান নিলাম, দুইটা করে উপাদান নিলাম, সর্বোচ্চ 3টা করে উপাদানও নিলাম। এর চেয়ে বেশি নেওয়া সম্ভব না, কারণ আমার উপাদান সংখ্যাই হচ্ছে 3টা। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি কোনো উপাদানই নিলাম না। যদি এমন হয় কোনো উপাদানই না নেই, তাহলে আমার সেটটা কেমন হবে, ফাঁকা সেট। এবং সংজ্ঞাতে কিন্তু আমার বলাই আছে যে ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট হবে। তাহলে দেখি এই যে সেটটা আমি লিখলাম 1 2 3, এখান থেকে কয়টা উপসেট গঠন করা যায়, 1 2 3 4 5 6 7 8। সো এই 3টা উপাদান যুক্ত সেট থেকে কিন্তু আমরা 8টা ভিন্ন ভিন্ন উপসেট গঠন করতে পারি। এটাই হচ্ছে তোমার উপসেটের বেসিক আইডিয়া। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইবার হচ্ছে আমরা দেখি যে উপসেটকে আমরা কিভাবে প্রকাশ করব। ধরো এই সেটটাকে, যেটা আমি একটু আগে লিখলাম, এটার একটা নাম দেই। ধরো এটার নাম হচ্ছে এ, আর বাকি যে উপসেট গুলা আছে এগুলাকে ধরো আমি একটা কমন নাম দেই। ধরো এই উপসেট গুলা হচ্ছে আমার বি, মানে সবগুলোর একটা কমন নাম দিলাম আর কি। উপসেট গুলোর একটা কমন নাম হচ্ছে বি, আর আমার যে প্রদত্ত সেট সেটার নাম দিলাম আমি এ। তো উপসেট যদি আমাকে নির্দেশ করতে হয় তাহলে অনেকটা এইভাবে নির্দেশ করতে হবে, বি উপসেট অফ এ। এইটা হচ্ছে উপসেট প্রকাশের চিহ্ন। এইভাবে আমরা উপসেট আসলে প্রকাশ করি। তো এই চিহ্নটার ঠিক বাম পাশে কি আছে, বাম পাশে আছে হচ্ছে উপসেট, আর ডান পাশে কি আছে, ডান পাশে আছে হচ্ছে প্রদত্ত সেট। ঠিক আছে, এটা হচ্ছে উপসেট প্রকাশ করার পদ্ধতি। এখন এখানে দুইটা ভাগ আছে, একটা হলো প্রকৃত উপসেট, আরেকটা ভাগ আছে সেটা হলো অপকৃত উপসেট। দুইটা জিনিস কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রকৃত উপসেট মানে হচ্ছে এমন উপসেটগুলা যেখানে উপাদান সংখ্যা আমাদের প্রদত্ত সেটের উপাদান সংখ্যার থেকে কম। তো সেগুলো এখানে কি আছে, উপাদান সংখ্যা কম যুক্ত উপসেটগুলো এখানে কোনগুলা, এখানে আছে 3টা উপাদান, এখানে আছে একটা উপাদান। সো এই একটা, এই একটা, এই একটা, 2টা উপাদানগুলোও আমাদের প্রকৃত উপসেট হবে, এই একটা, আর ফাঁকা সেটও এর ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা সেট থেকে কম উপাদান যুক্ত উপসেট কয়টা আছে, টোটাল 7টা। তো এই যে উপাদান কম যুক্ত উপসেটগুলা, সেগুলোকে আমরা বলি প্রকৃত উপসেট। এগুলোকে বলা হয় প্রকৃত উপসেট। এবং এগুলো লেখার সময় আমরা নিচের সমান চিহ্নটা আর ব্যবহার করি না। ঠিক আছে, তখন এই জিনিসটার এক্সপ্রেশনটা হবে অনেকটা এরকম, বি প্রকৃত উপসেট অফ এ, এরকম। এখন পক্ষান্তরে তাহলে আরেক ধরনের উপসেট আছে যেটা হলো অপ্রকৃত উপসেট। এখন অপ্রকৃত উপসেট কি, যদি আমার উপসেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যার সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি অপ্রকৃত উপসেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে উপসেটটা আছে এর উপাদান সংখ্যা আর আমার প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কিন্তু একদম সমান। তার মানে এটাকে কিন্তু আমরা অপ্রকৃত উপসেট বলবো। অপ্রকৃত উপসেট এর নোটেশন হচ্ছে সাথে একটা ইকুয়াল চিহ্ন থাকবে। তাহলে একটা প্রশ্ন চলে আসতেই পারে যে যখন আমরা সাধারণভাবে উপসেটকে ব্যাখ্যা করতেছি তখন কেন আমরা এটাকে ইউজ করতেছি।
এটাকে ইউজ করার কারণ হচ্ছে যখন আমরা নর্মালি কোনো উপসেটকে ব্যাখ্যা করব তার ভিতরে কিন্তু আমরা প্রকৃত আর অপকৃত দুই ধরনের উপসেটকেই অন্তর্ভুক্ত করব। তো যখন আমার দুই ধরনের উপসেটই অন্তর্ভুক্ত থাকবে তখন জেনারেলি তাদেরকে একত্রে এই চিহ্ন দ্বারাই প্রকাশ করা হয়। কিন্তু যদি তোমার প্রশ্নে কখনো বলে দেয় যে হ্যাঁ আমার এই এই উপসেট আছে, তারা প্রকৃত উপসেট, তাহলে তাদের নোটেশনটা কিরকম হবে? সেই ক্ষেত্রে কিন্তু যদি বলে দেয় যে প্রকৃত উপসেট, তখন তোমরা হচ্ছে এই চিহ্নটাকে ব্যবহার করবা। অন্যথায় জেনারেল কেসে উপসেটকে প্রকাশ করার জন্য এই চিহ্ন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে উপসেট রিলেটেড কথাবার্তা। উপসেট কিভাবে লিখে আবার বলেন, বললামই তো। প্রকৃত উপসেট হইলে তুমি এই চিহ্ন দিবা। যদি তোমার প্রশ্নে বলে দেয় প্রকৃত উপসেট আকারে লিখো, তাহলে এই চিহ্ন দিবা, নিচে সমান দেওয়ার দরকার নাই। যদি বলে অপ্রকৃত উপসেট বের করো, তাহলে এই যে সমান চিহ্নটা দিবা। আর যদি জেনারেলি বলে যে সব উপসেট বের করো, তাহলেও তুমি এই চিহ্নটা ব্যবহার করবা। ঠিক আছে, এই তিনটা ওয়ে। ওকে, তিন তিন হয় না, না, একটা উপাদানের পুনরাবৃত্তি করা যাবে না। ঠিক আছে, একটা উপাদানের পুনরাবৃত্তি করা যাবে না। আচ্ছা, কি যেন জিজ্ঞেস করছো, কে? ওয়াফি, আয়ান। একদম প্রথম যে চিহ্নটা ওইটা বুঝছো, ফাঁকা সেটের চিহ্নটা হচ্ছে একদম প্রথম যেটা দিছে ওইটা। আচ্ছা, এবার আমরা চলে আসি যে একটা সেট দেওয়া থাকলে তার উপসেট সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে তো এক্সাম্পলে দেখলাই যে আমার উপসেট সংখ্যা এখান থেকে ছিল টোটাল 8টা উপসেট। তো উপাদান সংখ্যার ভিত্তিতে কিন্তু একটা সেট থেকে তার উপসেট কয়টা হবে সেটা বের করে আনা যায়। সেটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 তো বুঝলাম, n কি? n হচ্ছে ওই সেটের উপসেট সংখ্যা, সরি উপসেট সংখ্যা না, ওই সেটের উপাদান সংখ্যা। আর যদি আমাকে বলে প্রকৃত উপসেটের সংখ্যা কত, তাহলে সবসময় মনে রাখবা যে কোনো প্রদত্ত সেট দেওয়া থাকলে তার অপ্রকৃত উপসেটের সংখ্যা কিন্তু সবসময় একটাই হবে। কেন? কারণ অপ্রকৃত উপসেট হচ্ছে এমন একটা উপসেট যার উপাদান সংখ্যা আমাদের অরিজিনাল প্রদত্ত সেটের উপাদান সংখ্যার সমান। এরকম কয়টা সেট থাকা সম্ভব? এরকম কিন্তু আসলে একটা সেটই থাকা সম্ভব। তো তার মানে টোটাল উপসেট সংখ্যা থেকে যদি তুমি এককে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি প্রকৃত উপসেট সংখ্যাকে পেয়ে যাচ্ছ। যেমন আগের এক্সাম্পলের সাথে যদি আমরা একটু মিলাই, যে এইখানে তোমার টোটাল উপাদান সংখ্যা কত? তোমার n এর মান হচ্ছে 3, উপাদান সংখ্যা 3। তার মানে টোটাল উপসেটের সংখ্যা কত? টোটাল উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8, যেটা আমরা একটু আগেই দেখছি, ভেরিফাই করেছে 1 2 3 4 5 6 7 8 উপসেট। আর প্রকৃত উপসেট সংখ্যা কত? এই যে একটা দেখছি আমরা অপ্রকৃত, তার মানে বাকি সবগুলো প্রকৃত। সো শুধু 1 মাইনাস করে দাও, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, পাচ্ছি আমরা 7। এটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। ঠিক আছে, গেল। প্রকৃত উপসেট হচ্ছে যেখানে উপাদান সংখ্যা আমাদের প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে কম। আর অপ্রকৃত হচ্ছে যেখানে উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যার সমান। ঠিক আছে, বেশ কয়েকবার কিন্তু বলে ফেলছে এটা। আচ্ছা চলো এবার আগানো যাক। তোমাদের জন্য কুইজ নাম্বার 2, ঝটপট অ্যান্সার করে ফেলো। ওকে, টাইমস আপ।
আচ্ছা দেখি, অনেকে ডি বলছো, অনেকে এ বলছো, অনেকে বি বলছো, সি বলছো। দেখি অ্যান্সার কোনটা। অ্যান্সার কিন্তু খুবই সিম্পল। দেখো এখানে উপাদান সংখ্যা টোটাল কয়টা? এখানে টোটাল উপাদান সংখ্যা হচ্ছে আমার 1 2 3 4টা। তার মানে হচ্ছে এন এর মান 4টা। তো এন এর মান যদি 4টা হয়, উপসেট সংখ্যা কত হবে? একটু আগেই তো সূত্র পড়ায় দিলাম, 2 টু দি পাওয়ার n। তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। সো যারা অপশন নাম্বার ডি দিয়েছো কনগ্রাটস, আর যারা দেও নাই আরেকটু মনোযোগী হতে হবে। ওকে, তাহলে আগে চলো। এরপর আমরা আসি হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র নিয়ে তোমাদের আহামরি কিছু করা লাগবে না, জাস্ট কিছু জিনিস বলে দেই। তার আগে তিনটা সেট একটু লিখি। ধরো আমার কাছে তিনটা সেট আছে, একটা হচ্ছে ইউ, উপস, একটা হচ্ছে ইউ, ধরে নিলাম এর ভিতরে সেট হচ্ছে উপাদান হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপর আমি লিখলাম হচ্ছে এ সেট, একটা সেট নিলাম এ, যেটা হচ্ছে জাস্ট 1 2 3 দিয়ে গঠিত। আবার আরেকটা লিখলাম হচ্ছে বি, যেটা হচ্ছে তোমার 4 5 6 দিয়ে গঠিত। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো যে এ আর বি সেট কিন্তু আমার ইউ সেটের একটা উপসেট। কেন? কারণ এই প্রথম তিনটা উপাদান নিয়ে আমার এ সেট গঠন করা হয়েছে, পরের তিনটা উপাদান নিয়ে আমার বি সেট গঠন করা হয়েছে। তো এরকম যদি তোমার একটা সেট দেওয়া থাকে প্রদত্ত, আর তার উপর ভিত্তি করে কিছু উপসেট দেওয়া থাকে, এটাকে কিন্তু একটা জিওমেট্রিক চিত্রের সাহায্যেও ব্যাখ্যা করা যায়। তো আমরা আসলে কি ইউজ করি এটাকে ব্যাখ্যা করার জন্য? যে প্রদত্ত সেটটা দেওয়া থাকবে সেটার জন্য আমরা একটা আয়ত ইউজ করি। ঠিক আছে, তো প্রদত্ত সেটটা আমার কি ছিল? এখানে প্রদত্ত সেট ছিল আমার ইউ। তো ইউ এর ভিতরে কি ছিল? ইউ এর ভিতরে ছিল 1 2 3 4 5 6, এইসব উপাদান ছিল। তারপর আমরা দেখলাম যে 1 2 3 নিয়ে সেট এ গঠন করা হয়েছে, 4 5 6 নিয়ে সেট বি গঠন করা হয়েছে। এরা দুইটা উপসেট। তো উপসেটগুলাকে আমরা প্রকাশ করব কিভাবে? উপসেটগুলোকে আমরা প্রকাশ করব এই আয়তের ভিতরেই একটা বৃত্তের মাধ্যমে। এই বৃত্তটা হচ্ছে আমার সেট এ, আর এই বৃত্তটা হচ্ছে আমাদের সেট বি। তো তাহলে তিনটা জিনিস কি শিখলাম আমরা? প্রথম কথা হচ্ছে, তোমার প্রশ্নে যদি একটা প্রদত্ত সেট দেওয়া থাকে আর তার ভিতরে যদি উপসেট দেওয়া থাকে, প্রদত্ত সেটকে আমরা প্রকাশ করি একটা আয়তর মাধ্যমে, আর তার ভিতরে যত উপসেট দেওয়া থাকবে সবগুলো উপসেটকে আমরা প্রকাশ করব বৃত্তের মাধ্যমে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার যতই উপসেট দেওয়া থাকুক না কেন, সবগুলো কিন্তু ওই বৃত্তের মাধ্যমে প্রকাশ করলেও আয়তর ভিতরেই প্রকাশ করতে হবে, কারণ তারা হচ্ছে এই আয়তরই একটা উপসেট। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা। তো এই সার্কেলটা কি? এই সার্কেলটা হচ্ছে আমাদের সেট এ, আর এই সার্কেলটা কি? এই সার্কেলটা হচ্ছে আমাদের সেট বি। এই যে বিভিন্ন জিওমেট্রিক আকৃতির মাধ্যমে আমরা সেটকে প্রকাশ করলাম, এইটাকে একত্রে বলা হয় ভেন ডায়াগ্রাম। এই টোটাল প্রেজেন্টেশন ব্যবস্থাকে আমরা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম বলি। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর ফর্মুলা হচ্ছে প্রকৃত উপসেট বের করার জন্য, সেটা উপসেট বের করার জন্য না। উপসেট বললে কিন্তু তার ভিতরে অপকৃতও পড়ে। ভেন কি? ভেন একজনের নাম যে এটা উদ্ভাবন করছিল। ঠিক আছে, আচ্ছা ওকে। তো ফাইনালি হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা প্র্যাকটিস করবা, এন্ড এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ। সো নেক্সট ক্লাসে তোমাদের, আচ্ছা নেক্সট ক্লাসে প্রবলি আমাদের ছুটি, তাই না ভাই? হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে হচ্ছে তোমাদের ঈদের ছুটি থাকবে, আর ঈদের পরে তাহলে হয়তো আমি থাকবো না, আদিপ থাকবে। সো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।